জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অবৈধভাবে ক্ষমতা দখল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসকন হাসিনার পতনের পর কেন প্রতিবাদ আন্দোলন করছে, বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণকে পুলিশের হ্যান্ডমাইক দিল কে, কারণ হ্যান্ডমাইক পাওয়ার পর তার উস্কানিতেই আদালতে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ ইস্যুতে এবার যে বার্তা দিলেন মমতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসকন নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকাররম গেটে হেফাজতের বিক্ষোভ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ সভায় অতিথি আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। গত 24 নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান, গত 28 সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের আদালতে। প্রায় 4 সপ্তাহ পরে গত 20 নভেম্বর উক্ত মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর 2/24 সিবি 1,30,500। মামলাটি বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে গত 24 সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এ সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি। একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। এই মামলার আরও 2 জন বাদী হলেন তার বড় ভাই শের রাসু আলম এবং ছোট ভাই মোহাম্মদ রিজভী আলম। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে অনেকগুলো মামলা রয়েছে, তার মধ্যে একটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন। একজন দণ্ডিত আসামি কী করে দেশ পরিচালনার দায়িত্ব পান, প্রশ্ন তোলেন তিনি। প্রধান উপদেষ্টার নামে মামলা দায়েরের পর রাব্বি আলমকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির পদ প্রদানের ঘোষণা দেন সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। ইসকনকে উদ্দেশ্য করে বিএনপির জাতীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করছে আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন দেশে তাদের শাখা আছে, একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে তারা দাবি নিয়ে মিছিল লং মার্চের ঘোষণা দেয় না। এখানে কেন করা হয়? এত বছর ধরে যে নির্যাতন নিপীড়ন করছে, তখন কোনো প্রতিবাদ না করে শেখ হাসিনার পতনের পর নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে এই আন্দোলনের কারণ কি?
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারা এদেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কারো অধীনে নাকি যে ব্যবস্থা নেবে, আর ভারতও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, এ নিয়ে তারা কোনো বিবৃতি দিল না। অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এ নিয়ে তো কোনো বিবৃতি নেই। একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর হাজার হাজার মানুষকে খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। প্রিজন ভ্যানে চিন্ময় কৃষ্ণকে পুলিশের হ্যান্ডমাইক দিল কে? কারণ হ্যান্ডমাইক পাওয়ার পর তার উস্কানিতে আদালতে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব। রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আটক করা হয়। পরের দিন মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর আদেশ দিলে শুরু হয় গণ্ডগোল। ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময়ের অনুসারীরা আদালতে হাঙ্গামা শুরু করে। চিন্ময়ের অনুসারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এখন প্রশ্ন আসছে, চিন্ময় কৃষ্ণের হাতে পুলিশের হ্যান্ডমাইক দিল কে? কারণ হ্যান্ডমাইক পাওয়ার পর তার উস্কানিতেই আদালতে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। এই চিন্ময় কৃষ্ণের হ্যান্ডমাইক ব্যবহারের একটি ছবি পোস্ট করে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি লিখেছেন, এমন দৃশ্য কখনো দেখেছেন? পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করে আন্দোলন চালিয়ে যেতে সমর্থকদের নির্দেশ দিচ্ছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী। প্রিজন ভ্যানের ভিতর থেকে পুলিশের হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য দেন। এই ব্যক্তির উস্কানিতে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু কে তাকে প্রিজন ভ্যান থেকে পুলিশের হ্যান্ডমাইক ব্যবহার করতে দিল, কেন দিল? এই সাংবাদিকের দেওয়া পোস্টে এমডি সাকিব কমেন্টসে লিখেছেন, কর্তব্যরত পুলিশের ব্যাকগ্রাউন্ড বের করা হোক, কার সাথে কে বা কারা এমনটা করছে গভীরভাবে গোয়েন্দা তদন্তে ক্ষতি দেখা হোক। এইগুলো এড়িয়ে যাওয়ার বিষয় না। নাদিম মাহমুদ লিখেছেন, তাহলে এই হত্যাকাণ্ড ও দাঙ্গা লাগানোর চেষ্টায় পুলিশের কয়েকজন সদস্য জড়িত ছিল, নইলে একজন আসামি কিভাবে পুলিশের মাইক ব্যবহার করে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গেই থাকবেন। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ২৮ নভেম্বর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। আমি কলকাতায় ইসকন প্রধানের সঙ্গে কথা বলে ওখানকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছি। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, এই ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার নেই। এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে একমত। তবে গত জুলাই মাসে হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে, সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব, কারণ এক্ষেত্রে রাষ্ট্রসংঘের অঙ্গীকার রয়েছে। কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। ইসকনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর। শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মুসল্লি অংশ নেয়। মিছিল থেকে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। এর আগে গতকাল বৃহস্পতিবার জামিয়া রাহমিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব। বৈঠকে নেতারা বলেন, দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খল ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে।
এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে পটুয়াখালীর রাঙ্গাবালিতে প্রশাসনের আয়োজিত সভায় আওয়ামী লীগের এক পদধারী নেতার উপস্থিতি থাকার বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের ওই নেতা সভায় কিভাবে এলেন, তাকে কে আমন্ত্রণ জানিয়েছে, এ নিয়ে বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। জানা গেছে, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বৃহস্পতিবার বেলা 11টায় রাঙ্গাবালিতে একটি স্মরণসভা করে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী জেলার কৃষক লীগের সদস্য ও বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসাইন উপস্থিত ছিলেন। সবার ওই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সামনেই বসেছিলেন আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ার থেকে 4টি চেয়ারের পরেই উত্তর সারির 5ম চেয়ারে বসেছিলেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে সভায় থাকা কয়েকজন ব্যক্তি জানান, শুধু ফরহাদ হোসেন একাই নন, সভায় পতিত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একাধিক লোক উপস্থিত ছিলেন, যা কোনোভাবেই কাম্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী ইমরোজ মাহমুদ রুদ্র তার ফেসবুক ওয়ালে লিখেছেন, 1,500 শহীদের সঙ্গে বেইমানি করলেন। আজকে রাঙ্গাবালী উপজেলায় জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। গুড ইনিশিয়েটিভ, কিন্তু কথা হচ্ছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ সাধারণ ছাত্রছাত্রীদের মেরে শহীদ করলো, তাদের পাশে নিয়ে শহীদের স্মরণসভা করলেন। এটাকে শহীদের সঙ্গে তামাশা নয়। আপনাদের স্মরণসভায় ছাত্র আন্দোলনের সময় মাঠে সক্রিয় ছিল এমন প্রতিনিধিরা কয়জন ছিল? আওয়ামী লীগের পোস্টেড নেতাকে পাশে রেখে শহীদ স্মরণসভা বা ঘৃণাভরে তীব্র নিন্দা ও প্রতিবাদ